রিকশার চাকাটা পাংচার হয়ে যেতেই জনমানুষ শূন্য একটা রাস্তার মাঝখানে রিকশাওয়ালা ঈশানকে নামিয়ে দিল। অগত্যা বাকি পথটা ঈশান হেঁটেই বাসার দিকে যাচ্ছিল। বড় রাস্তার মাথায় আসতেই কিছু একটা দেখে থেমে গেল। মাঝবয়সী একটা লোক কেমন যেন গুটি গুটি পায়ে হাঁটছে। দেখেই মনে হচ্ছে লোকটার শরীরে হয়তোবা অসুস্থতা এসে ভিড় করেছে। লোকটার এমন এলোমেলো পায়ে হাঁটতে দেখে ঈশান কিছু একটা ভাবল। তারপর যখনই সামনের দিকে পা বাড়াতে নেবে তখনই লোকটা একটু আর্তনাদ করে উঠল। তারপরই ফুটপাতের উপর বুকে হাত দিয়ে পড়ে গেল। ঈশান সেদিকে তাকিয়েই এক মুহূর্তের জন্য থমকে যায়, আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়ো করে লোকটার কাছে এসে ওনাকে ধরে বলে, আঙ্কেল, আপনি ঠিক আছেন? আপনার অসুস্থ লাগছে? আমাকে বলুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমাকে বলুন। লোকটা কোনো কথা বলতে পারল না। ব্যথাতুর দৃষ্টিতে কেমন করে যেন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিস্তেজ হয়ে যেতে লাগলো। ঈশান আর কোনো উপায় না পেয়ে লোকটাকে কাঁধের নিচ দিয়ে হাত দিয়ে ওনাকে উঠিয়ে নিয়ে কিছুটা হেঁটে এগোনোর চেষ্টা করলো। কিন্তু এই জনমানুষশূন্য রাস্তা দিয়ে কাউকে যেতে দেখা যাচ্ছে না। ঈশান কি করবে? লোকটাকে নিয়ে কোথায় যাবে? এই মুহূর্তে কি করা দরকার মাথায় কিছুই কাজ করছে না। লোকটার যা অবস্থা তাতে উনি মারাও যেতে পারে ভেবে একটু তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করলো। কিন্তু পুরো নিস্তেজ একটা শরীর নিয়ে এগোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। ঈশান কিছুক্ষণ কোনো রকম এগোলো, তারপর যেন ভাগ্য সহায় হলো, কারণ সামনে একটা সিএনজি দেখা যাচ্ছে। ঈশান দেহে যেন প্রাণ ফিরে পেল। সিএনজিওয়ালাকে দেখে ঈশান একটু জোরে বলল, এই মামা, তাড়াতাড়ি এদিকে আসো। লোকটা অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে হসপিটালে নিতে হবে। সিএনজিওয়ালা লোকটা সিএনজি থামিয়ে দিয়ে তাড়াহুড়ো করে এসে ঈশানের সাথে লোকটাকে ধরল। তারপর লোকটাকে সিএনজিতে উঠিয়ে দিতেই ঈশানও উঠে যেতেই লোকটা সিএনজিটা চালাতে আরম্ভ করলো। তখন ঈশান বলে, মামা, একটু তাড়াতাড়ি যাবে, না হলে লোকটাকে বাঁচানো যাবে না। মামা, আপনি চিন্তা করবেন না, সবচেয়ে কাছের হাসপাতালটাই নিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব নিয়ে যাচ্ছি। 15 মিনিটের মাথায় শহরের সবচেয়ে কাছের হসপিটালের সামনে এসে থামলো সিএনজিটা। ঈশান তাড়াহুড়ো করে সিএনজি থেকে বেরিয়ে আসলো। সিএনজিওয়ালা লোকটাকেও এসে ঈশানকে সাহায্য করে। লোকটাকে নিয়ে হসপিটালের বারান্দায় আসতেই একজন ওয়ার্ড বয় এগিয়ে আসলো। ঈশান বলতে আরম্ভ করলো, ডক্টর কোথায়? ডক্টরকে ডাকুন। লোকটার অনেকক্ষণ হলো সেন্স নেই, এক্ষুনি ডাক্তারকে ডাকুন প্লিজ। এরই মাঝে নার্স আর একটা ওয়ার্ড বয় একটা স্ট্রেচার নিয়ে এগিয়ে আসলো। এবার ওয়ার্ড বয় বলতে আরম্ভ করলো, ভাই, আপনি ওনাকে এখানে শুইয়ে দিন। ঈশান আর সিএনজিওয়ালা লোকটাকে স্ট্রেচারে শুইয়ে দিল। তখন ওয়ার্ড বয়গুলো লোকটাকে ওটিতে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর তাড়াহুড়ো করে আসতেই ঈশান আবারও বলল, ডক্টর প্লিজ, ওনাকে বাঁচান, যেভাবে হোক ওনাকে বাঁচান প্লিজ। চিন্তা করবেন না, আমি দেখছি। ডক্টর যেতেই ঈশান দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ সিএনজিওয়ালা ওর দিকে তাকিয়ে রইল। লোকটার কথা মনে হতেই ঈশান পকেট থেকে টাকা বের করে লোকটাকে দিতেই লোকটা ওর হাতের উপর হাত রেখে বলল, মামা, টাকা লাগবো না, একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আজকে ওনার জায়গায় তো আমিও থাকতে পারতাম, আমি টাকাটা নিতে পারবো না। মনে করেন মামা, একটা ভালো কাজে সঙ্গী হলাম। ধন্যবাদ মামা, সবাই যদি আপনার মতো হতো তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হতো। অনেকে তো এই অবস্থাতে কাউকে দেখলে ঝামেলা মনে করে, এমন কাউকে গাড়িতে উঠাতেই চায় না। সবার কথা জানি না মামা, তবে কাউকে বিপদে দেখলে ফেলে আসতে ইচ্ছা করে না, বারবার খালি নিজের কথাই মনে হয়। যখনই ভাবি বিপদগ্রস্ত মানুষগুলোর জায়গায় আমিও থাকতে পারতাম, তখনই আর এমন কাউকে ফেলে আসতে পারি না। ঈশান সিএনজি মামার কাঁধের উপর হাত রাখলো। ভাবলো লোকটাকে ছেড়ে দেওয়া উচিত, তাই ঈশান বলল, মামা, আপনি এখন যেতে পারেন। আপনি এখানে থাকলে আপনার কাজের ক্ষতি হবে। সমস্যা নেই, আমি এখানে আছি। ঠিক আছে মামা, যদি সম্ভব হয় লোকটার বাসায় যোগাযোগ করেন। হ্যাঁ মামা, করব। ঠিক আছে, তাহলে আপনি বেরিয়ে পড়ুন। লোকটা ঈশানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ঈশান ওটির সামনে দাঁড়িয়ে রইল। এরই মাঝে একজন নার্স বেরিয়ে আসতেই ঈশান নার্সের সামনে গিয়ে দাঁড়াতেই নার্স ওর দিকে অবাক হয়ে চেয়ে রইল। ঈশান বলল, নার্স, আমাকে একটু হেল্প করবেন? নার্স ঈশানের প্রশ্নের অপেক্ষায় রইল। তখন ঈশান বলল, আসলে ম্যাডাম, উনি আমার চেনা পরিচিত কেউ নয়। রাস্তায় লোকটার সাথে আমার দেখা, আর তারপরে লোকটা অসুস্থ হয়ে পড়লো।
আমি ওনাকে হসপিটালে নিয়ে আসলাম। আসলে ওনার বাসায় যোগাযোগ করব, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। যদি একটু দেখতেন লোকটার সাথে কোনো ফোন আছে কিনা, প্লিজ একটু দেখেন, তাহলে আমি ওনার বাসায় যোগাযোগ করতে পারতাম। নার্স বিষয়টা বুঝতে পেরে লোকটার ওটিতে চলে গেল। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসলো আর লোকটার ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ওনার পকেট থেকে পাওয়া গেছে, নিন, যদি সম্ভব হয় বাসায় যোগাযোগ করুন। ঈশান নার্সের হাত থেকে ফোনটা নিলে নার্স চলে গেল। ঈশান ফোনের স্ক্রিনটা অন করতেই দেখলো লক দেওয়া নেই। ভাবলো, যাক, অন্তত বাসায় তো যোগাযোগ করতে পারবো। ঈশান কল লিস্টে গেল। কল লিস্টে গিয়ে প্রথম কয়েকটা নাম্বার আননোন পেল। আরও 2-3টা নাম্বার পেরিয়ে যেতে খেয়াল করলো বড় মেয়ে নামে একটা নাম্বার সেভ করা। ঈশানের বুঝতে আর বাকি রইল না নাম্বারটা ভদ্রলোকের মেয়ের নাম্বার, তাই নাম্বারটায় কল লাগালো। 2-3 বার বেজে রিসিভ হতেই ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠস্বর ভেসে আসলো। আব্বু, কোথায় তুমি? কতক্ষণ যাবো তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। তুমি সেই যে বেরোলে, তোমার তো আর কোনো খোঁজ খবরই নেই। মেয়ে বাবার জন্য চিন্তা করছে বুঝতে পারলো ঈশান। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে, আমি রাস্তা থেকে ওনাকে হসপিটালে নিয়ে আসি। দেখুন, উত্তেজিত হবেন না, আমি আপনার বাবাকে সিটি হসপিটালে নিয়ে আসি, আপনারা হসপিটালে আসুন। ঈশানের কথায় পরিপ্রেক্ষিতে অপর পাশের ব্যক্তি কিছুক্ষণ যাবৎ নীরব থেকে কান্না জুড়ে দিয়ে বলল, কি হয়েছে আমার আব্বুর? আব্বু ঠিক আছে তো? আপনি একটু একটু থামুন, আমরা এক্ষুনি হসপিটালে আসছি। সিটি হসপিটাল দোতলার 4 নম্বর রুমে আছেন আপনার আব্বু। ঈশান কলটা কেটে দিল। মেয়ে মানুষ কান্নাকাটি করবে ভেবেই কলটা কেটে দিল। ঈশান কলটা কাটতেই একজন নার্স এসে ওর সামনে দাঁড়ালো। তখনও বলল, নার্স, কিছু বলবেন? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা নেই। আসলে আপনাকে দেখে অবাক হচ্ছিলাম। কেন? এই যুগে কয়জনই বা এমন পরোপকার করে? যে লোকটাকে আপনি নিয়ে এসেছেন সে নাকি আপনার কেউ নয়। আবার চেনেনও না লোকটাকে। রাস্তায় পড়েছিল লোকটা, সেখান থেকেই আপনি ওনাকে হসপিটালে নিয়ে আসলেন। এই যুগে কেউ এরকম উপকার করেছে বলে দেখা যায় না। তো এদিকে এরকম অন্য কেউ হলে লোকটাকে পথে ফেলে রেখেই পালিয়ে যেত। সবার কথা জানি না, সব সময় একটা কথা ভাবি, আল্লাহ যে কোনো সময় যে কারো পরীক্ষা নিতে পারে। লোকটা নির্জন একটা রাস্তায় ছিল, ফেলে আসলে কিছু একটা হয়ে যেত ভেবে মানুষটাকে হসপিটালে নিয়ে আসলাম। যাই হোক, এখন বলো লোকটার কি খবর? অপারেশন চলছে, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ, এই প্রেসক্রিপশনের ওষুধগুলো যদি একটু এনে দিতেন, আমি বুঝতে পারছি কি করে আপনাকে এসব বলল। তার ওপর আপনি ওনার বাসার লোক নন। নার্স, এসব চিন্তা পরে, আগে লোকটার সুস্থতা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঈশান তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বেরিয়ে হসপিটালের পাশে যে ফার্মেসি, সেটা থেকে ঔষধ এনে নার্সের হাতে দিতেই নার্সের ভিতরে ঢুকে গেল। ঘণ্টাখানেক বাদে ডক্টর বেরিয়ে আসলো। ঈশান এসে ডক্টরের সামনে দাঁড়ালো। কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন এসে বলতে লাগলো, আমার আব্বু কোথায়? আব্বু ঠিক আছে তো? আমাকে এক্ষুনি আমার আব্বুর কাছে নিয়ে চলুন না প্লিজ। মিষ্টি একটা কণ্ঠস্বর কানে আসতে ঈশান আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটার দিকে তাকালো। ঈশান ভেবেছিল কোনো অপরিচিত মুখোশটি হবে মেয়েটার, কিন্তু এ কি, এ কাকে দেখছে ঈশান? ঈশান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আর মেয়েটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান যখন ফ্যালফ্যাল করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, তখন মেয়েটার কথাতেই সম্মিত ফিরল ওর। কি হলো বলুন না, আমার আব্বু কেমন আছে? ঠিক ঠিক আছে তো আব্বু? ঈশান কিছু বলে ওঠার আগেই ডক্টর নিজে থেকেই বলতে আরম্ভ করলো, আপনার আব্বু এখন ঠিক আছে, টেনশন করবেন না। যথাসম্ভব আমরা চেষ্টা করছি জ্ঞান ফেরাতে। একটু সময় লাগবে, তবে চিন্তার কোনো কারণ নেই। মেয়েটার পাশে আরও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স 17-19 হবে আর মাঝবয়সী একজন মহিলা দাঁড়িয়ে আছে। ঈশানের বুঝতে বাকি রইল না এগুলো লোকটার মেয়ে আর স্ত্রী। ঈশান মেয়েটার দিকে ফ্যাল করে তখন থেকে তাকিয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হতে পারে। আসলে যে মেয়েটা ওর সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কাঁদছে, সে মেয়েটা কেউ নয়, ঈশানের হাই স্কুল লাইফের ক্রাশ। মেয়েটাকে ঈশান অনেক পছন্দ করত। যে সিনিয়র আপুটার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ঈশান, এখন সেই ওর সামনে দাঁড়িয়ে আছে। এতদিন পর মেয়েটাকে দেখে এক মুহূর্তের জন্য ঈশান স্তব্ধ হয়ে গিয়েছিল। কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছিল। মেয়েটাকে কতদিন পর দেখছে,
প্রায় 1 যুগ পর দেখা হচ্ছে দুজনের। এতদিনেও যে মেয়েটার বিয়ে হয়নি সেটা নিয়ে ঈশান কনফিউজড। আচ্ছা, বিয়ে হলে তো নাকে নাকফুল আর হাতে চুড়ি থাকার কথা। কথা মতো ঈশানের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে এসব নিয়ে ভাবাটা বোকামি ছাড়া কিছুই নয়। তারপরও ঈশান ভেবেই চলেছে কথাগুলো। এরই মাঝে মেয়েটা আর কোনো কথা বলেনি, শুধু কেঁদেই চলেছে। তখনই ডক্টর বলল, দেখুন, আপনারা কান্নাকাটি করবেন না। এই লোকটা আপনার বাবাকে ঠিক সময়ে হসপিটালে নিয়ে আসছিল, তাই ওনার কোনো ক্ষতি হয়নি। ওনাকে ধন্যবাদ দিন। উনি না থাকলে হয়তো বা এসব সম্ভব হতো না। আমি নার্সের থেকে সব শুনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম মানুষ আজকাল দেখা যায় না বললেই চলে। ঈশান ডক্টরের দিকে একবার তাকিয়ে তারপর আবারও সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালো। ওরা অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ডক্টর চলে যেতেই ঈশান বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আন্টি, আপনার মেয়েকে সামলান। আপনার আব্বু এখন সুস্থ আছে। ডক্টর তো বলল সময় মতো হসপিটালে আনাতে উনি বেঁচে গেছেন। আর কোনো সমস্যা নেই, উনি এখন বিপদমুক্ত। আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। ঈশান কথাগুলো শেষ করতেই ভদ্রমহিলা ওনার মেয়েকে নিয়ে একটা জায়গায় থেকে বসিয়ে নিলেন। তারপর মেয়ের চোখের পানি মুছে দিতেই মেয়েটা কান্না করে বলতে লাগলো, আম্মু, আব্বু ঠিক আছে যাবে বলো না। আমি আমি বারবার বলেছিলাম শরীর খারাপ লাগলে বাইরে বেরোনোর কোনো দরকার নেই। আব্বু তারপরেও বাইরে আসলো আর শরীর খারাপ করলো। মামনি, এই ছেলেটা তো ঠিক সময় তোমার আব্বুকে হসপিটালে নিয়ে আসছে। ডক্টরও বলল সব ঠিক আছে, এবার কান্না থামাও। এরকম কান্নাকাটি করলে কিন্তু আমাদের এখানে থাকতেই দেবে না। সব ঠিক হয়ে যাবে দেখো। মেয়েটা কেঁদেই চলেছে। ঈশান দূরে দাঁড়িয়ে মেয়েটার মায়াবী চোখে জল বিসর্জন দেওয়া দেখছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এরই মাঝে একজন ওয়ার্ড বয় এসে বলল, রোগীর বাড়ির লোক কে আছেন? ঈশান লোকটার দিকে তাকালো, ফিরল, ভাবলো কোনো সমস্যা হয়েছে কিনা, তাই গিয়ে ওনার সামনে দাঁড়ালো, বলল, হ্যাঁ বলুন, কি সমস্যা? দেখুন, ওনার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। হসপিটালের কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কোনো এমার্জেন্সি রোগী আসলে যেন আগে তার ট্রিটমেন্ট করা হয়। টাকার অভাবে আমরা যেন চিকিৎসাটা আটকে না রাখি, তাই আপনাদের রোগীকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হসপিটালের বিলটা আপনাদের পে করতে হবে, তাই আমি আপনাদের জানাতে আসলাম। ঈশান কিছু একটা ভাবলো। তারপর সিনথিয়া ওর আম্মু আর ওর বোনের দিকে তাকিয়ে ওয়ার্ড বয়কে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এক্ষুনি গিয়ে টাকাগুলো তুলে দিয়ে আসছি। আপনি চিন্তা করবেন না। ঈশান যেতে নিলেই ভদ্রমহিলা ওকে উদ্দেশ্য করে বলল, বাবা, কি হয়েছে? কোনো সমস্যা? না না আন্টি, কোনো সমস্যা নয়। আপনারা থাকুন, আমি আসছি। ঈশান বাইরে এসে একটা বুথ থেকে বেশ কিছু টাকা উঠিয়ে নিল। হসপিটালের বিষয়, অপারেশন হয়েছে, কত লাগবে তার ঠিক জানা নেই, তাই বেশি করেই টাকা তুলল। কাউন্টারে এসে জিজ্ঞেস করতেই অ্যামাউন্ট বললে ঈশান বিলটা মিটিয়ে দিয়ে আবারও লোকটার কেবিনের সামনে আসলো। মেয়েটা এখনও কেঁদে চলেছে। ঈশানের কেন জানি খুব মায়া লাগছে ওকে কাঁদতে রেখে। গত 1 যুগ পর মেয়েটার সাথে দেখা হয়েছে। কোথায় ছিল এতদিন, কেমন আছে কিছুই জানে না। হয়তো মেয়েটার এতদিনে বিয়ে হয়ে গেছে, আবার হয়তো বা নয়। বারবার বিয়ের কথাটাই কেন মাথাতে আসছে? কথাগুলো ভাবতেই আবারও মনে হচ্ছে যা চলে যাবার 1 যুগ আগেই চলে গেছে। মেয়েটা তখন ওকে পছন্দ করতো না, তার উপর মেয়েটার পিছনে পড়েছিল বলে ওর সাথে রাগারাগি করেছিল। ঈশানকে মেয়েটা বারণ করেছিল যেন ওর পিছনে না পড়ে থাকে, কিন্তু ঈশান নির্লজ্জ বেহায়ের মতো ওর পিছনে পড়েছিল। অনেক সময় ব্যয় করেছিল মেয়েটাকে বোঝাতে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। মেয়েটা কোনো প্রকার পজিটিভলি উত্তর ঈশানকে দেয়নি। ঈশান বারবার যখন মেয়েটাকে ডিস্টার্ব করছিল তখন মেয়েটা একদিন সবার সামনে ওকে ডেকে নেয় আর বলে, কি সমস্যা তোর? সব সময় আমাকে ফলো কেন করছিস? এরকম ডিস্টার্ব করছিস কেন আমাকে? মেয়েটার কথার জবাবে ঈশান তেমন কিছুই বলতে পারেনি। মেয়েটা এরকম হুটহাট করে ঈশানকে ডেকে বসবে আর এসব জিজ্ঞেস করবে ও সেটা ভাবতেও পারেনি। মেয়েটার রাগি চোখের দিকে তাকিয়ে শুধু আমতা আমতা করে বলেছিল, না মানে আসলে আমার আপনাকে খুব পছন্দ, তাই আপনার পেছনে। একটা থাপ্পড় লাগাবো ইডিয়েট। তোর বয়স দেখেছিস আর আমার বয়স দেখেছিস? আমি তোর থেকে মিনিমাম 1.5 থেকে 2 বছরের বড় হব। তারপরও তুই কি করে ভাবছিস তুই আমাকে পছন্দ করলেই আমি সেটা মেনে নেব?
এরপর থেকে আর আমার পিছনে ঘুরবি না, ভুলেও যেন এসব আমি আর না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান মাথা নিচু করে রেখেছিল। মেয়েটা সেখান থেকে চলে যেতে গেলে ঈশান প্রশ্ন করে বসেছিল। আমি যে আপনার পেছনে ঘুরি, আপনি সেটা কি করে বুঝতে পারলেন? তার মানে আপনিও আমাকে ফলো করেন? মেয়েটা অবাক চোখে ঈশানের দিকে ফিরতেই ঈশান বলেছিল, তার মানে আমি যে আপনাকে কতদিন থেকে ফলো করি সেটা আপনি হিসেব করে রেখেছেন। আমি আপনাকে পছন্দ করি সেটা আপনিও খুব ভালো করে জানেন। এবার রাজি হয়ে গেলেই তো হয়। মেয়েটার রাগ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেল। ঈশানের দিকে রাগী চোখে তাকাতেই ঈশান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। সেদিন আর কিছু বলতে পারেনি। তারপরও পুরো একটা বছর মেয়েটার পিছনে পড়েছিল। ওদের এইচএসসি পরীক্ষার আগেও ঈশান মেয়েটাকে জানিয়েছে নিজের ভালোবাসার কথা। তারপরও মেয়েটার থেকে কোনো পজিটিভ উত্তর পায়নি। মেয়েটার স্কুল শেষ হবার আগে যখন ঈশান ওকে সবার সামনে প্রপোজ করে, তখন মেয়েটা সবার সামনে ঈশানকে অনেক কথা শুনিয়েছিল। মেয়েটা রাগারাগি করছিল। তারপরও ঈশান কোনো কথা বলছিল না। কিছুদিন বাদেই মেয়েটার স্কুল শেষ হলো, আর ঈশানও সেখানেই 1 বছর পড়ে রইল। তারপর থেকে মেয়েটার সাথে আর কোনো যোগাযোগ নেই। তারপর আর কখনো দেখাও হয়নি। মেয়েটা কোথায় থাকে, কি করে ঈশান জানতো না। মেয়েটা ওকে পছন্দ করে না ভেবেই ঈশান নিজে থেকেও আর কোনো খোঁজ খবর নেয়নি। যে ওকে পছন্দ করে না, জোর জবরদস্তি করে তার খোঁজ খবর রাখার কিংবা তাকে ফলো করার মতো প্রশ্নই আসে না। নিজের করা পাগলামির কথাগুলো ভেবেই ঈশানের মুখে একটা হাসি ফুটে উঠল। আবারও পরক্ষণে যখন মেয়েটার মায়াবী আর ওই কান্নারত চেহারার দিকে তাকালো, হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ভদ্রমহিলা ঈশানকে খেয়াল করলো, কিছু দূরে হাত গুজে দাঁড়িয়ে আছে। তখনই ভদ্রমহিলা বলতে লাগলো, বাবা, কোনো সমস্যা হয়েছে? লোকটা তোমাকে ডেকে নিয়ে গেল, কিছু হয়েছে? আমাকে বলো। না আন্টি, কিছু হয়নি। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েদেরকে সামলান। ঈশানের কথাগুলো শুনে সিনথিয়া ওর দিকে তাকালো। মেয়েটা আগে থেকেও অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট লাগছে আজকে। কান্না করাই মেয়েটার চুলগুলো মুখের উপর এসে পড়েছে, চোখের কাজলগুলো লেপটে গেছে। তারপরও মায়াবী লাগছে আর আদুরে লেগেছে। কথাগুলো ভেবেই বুকের বাঁ পাশটায় একটা ব্যথা অনুভব হলো ঈশানের। অজানা অনুভূতিরা আজকে মনের আকাশে ডানা মেলে গেল। পরক্ষণেই মনে হতে লাগলো, আজব তো, মেয়েটা তোকে পছন্দ করে না, সবকিছু জানার পরও এত দাঁত খেলাচ্ছিস কেন? যা ছিল গত 1 যুগ আগে ছিল। এরকম করে আদিক্ষেতা আমার মোটেও পছন্দ হচ্ছে না। হসপিটালে দাঁড়িয়ে আছিস, দাঁত না কেলিয়ে অন্তত চুপচাপ দাঁড়িয়ে থাক। অন্যদিকে লোকটার জ্ঞান ফেরার কোনো নামই নেই। মনে হয় না আজকে আর জ্ঞান ফিরবে। ঈশান সিনথিয়ার মায়াবী মুখটা দেখছে। এরই মাঝে ওর ফোনটা বাজতে আরম্ভ করলো। ঈশান পকেট থেকে ফোনটা বের করে দেখতে পেল বাসা থেকে আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করে ঈশান বলল, হ্যাঁ আম্মু, বলো। ঈশানের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। ঈশান এবার ওদের থেকে কিছুটা দূরে গিয়ে কিছুক্ষণ কথা বলে এসে তারপর আবার যখনই ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো, তখনই মেয়েটা উঠে এসে ঈশানের সামনে দাঁড়ালো। এই কি, এই মেয়ে আবার উঠে ওর সামনে আসতে গেল কেন? হুটহাট করে আবারও থাপ্পড় লাগিয়ে দিবে না তো? কথাগুলো ভেবেই ঈশান মাথা নিচু করে ফেললো। তখন মেয়েটা বলল, আমি বুঝতে পারছি আপনি অনেক কাজ ফেলে রেখে এখানে এসে দাঁড়িয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত বড় একটা উপকার করার জন্য। আপনি না হয় চলে যান, আব্বু এখন সুস্থ আছে। তার উপরে আপনি অনেকক্ষণ হলো এসেছেন, আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি বাসায় চলে যেতে পারেন। না না, সমস্যা নেই, আমি থাকি, আমার কোনো সমস্যা হবে না। এভাবে আপনাদের ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক হবে না। যতক্ষণ না আপনার আব্বুর জ্ঞান না ফিরে ততক্ষণ আমি থাকি। সে কি বাবা, সিনথিয়ার আব্বুর কখন জ্ঞান ফিরবে আর কখন তুমি বাসায় যাবে? তাছাড়া তোমাকে মনে হয় বাসা থেকেই কল দিয়েছিল। বাবা, তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো, এখন বাসায় চলে যাও। ওনার যখন জ্ঞান ফিরবে আমরা তোমাকে কল করব, তখন না হয় এসো। তুমি কালকে একবার এসে দেখে গেলেই হবে। ঈশান কিছু একটা ভাবলো। এবার সিনথিয়া মেয়েটা বলতে লাগলো, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি বাসায় চলে যেতে পারেন। আমরা আপনাকে জানাবো। এত বড় একটা উপকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য কেউ থাকলে হয়তো বা আজকে আর আব্বুকে আমরা পেতাম না।
সেদিন থেকেই দেখতে গেলে আপনি অনেক বড় উপকার করেছেন। অনেক বড় ধন্যবাদ আপনাকে। না না না, কি সব বলছেন? ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় আপনি থাকলে যদি কাউকে এরকম পরিস্থিতিতে দেখতেন, তাহলে কি আপনি তাকে ফেলে রেখে যেতেন? আমিও যেতে পারিনি। এসব নিয়ে ভাবতে হবে না। আমি অন্য কেউ হলে ঠিক একই কাজ করতাম। তবুও বাবা, এই যুগে এরকম মানুষ পাওয়া যায় না। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষাটুকু আমার নেই। আজকে আমাদের এত বড় উপকার করলে। আন্টি, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না প্লিজ। তাছাড়া ধন্যবাদ দিয়ে কি সব ঠিক হয়ে যায়? এটা আমার কর্তব্য ছিল। কাউকে বিপদে পড়তে দেখলে রাস্তায় ফেলে আসতে আমার ইচ্ছে করে না। অন্য কেউ থাকলেও আমি সেই একই কাজই করতাম। ভদ্রমহিলা আবারও কিছুক্ষণ ঈশানের সাথে কথা বলল। তারপর ঈশানের আবারও কল আসতেই ঈশান বলল, আমি আসি, আর এত চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হয়নি। ঈশান বিরক্তি নিয়ে কলটা কেটে দিতেই ভদ্রমহিলা আবারও বললেন, বাবা, তুমি বাসায় চলে যাও। বাসায় থেকে তোমার জন্য চিন্তা করছে। এখানে বসে থাকলে তোমার কাজের ক্ষতি হবে। তুমি না হয় কাল একবার এসো। আন্টি, আপনারা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ডাকুন, আঙ্কেল তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। আর হসপিটালে আমি পে করে দিয়েছি, আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। কথাগুলো বলে বেরিয়ে গেল। সিনথিয়া ওকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। সিনথিয়া ভাবলো, এই যুগে এরকম ছেলে পাওয়া যায় না। ছেলেটার সব কিছু একা হাতে করেছে, তার উপর হসপিটালের যাবতীয় খরচ দিয়ে দিয়েছে। এতদিন পর ছেলেটার সাথে দেখা, পুরো 1 যুগ পর। ছেলেটার সাথে শেষ যেবার দেখা হয়েছিল স্কুলে, সেদিন ওকে খুব কথা শুনিয়েছিল সিনথিয়া। সেদিনের কথাগুলো মনে পড়ে গেল। ছেলেটার সাথে সেদিন খুব বেশি মিসবিহেভ করে ফেলেছিল। আসলে আজকের জন্য নয়, সেদিন ওর সাথে ওরকম মিসবিহেভ করার পর থেকেই সিনথিয়ার মাথায় কথাগুলো ঘুরপাক খাচ্ছে। যবে থেকে ছেলেটার সাথে এরকম রাগারাগি করেছিল, তারপর থেকেই ওর এরকমটা মনে হয়েছিল। কিছু করার নেই, ছেলেটা বারবার ওকে ডিস্টার্ব করতো বলেই রাগারাগি করেছিল। সিনথিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সিনথিয়া যতবারই মনে হতে লাগলো এত কিছুর পরও ছেলেটা ওদের আজকে এত বড় হেল্প করলো। আবার পরক্ষণে মনে হচ্ছে ছেলেটা হয়তো না জেনে না শুনেই ওদের উপকার করেছে। তারপরও আজকাল এরকম ছেলে পাওয়া যায় না। ঈশানের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সে এমন হেল্প করতো না। অন্যদিকে ঈশান বাসায় চলে আসছিল, আর ঠিক তখনই মনে হলো সিনথিয়ারা হয়তো রাতে কিছুই খাবে না। তার উপর বাবার অসুস্থতার কথা ভেবে হলেও ওরা এসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলবে। কথাগুলো মনে হতেই ঈশানের খারাপ লাগলো। ও বাসায় আসলো, কিন্তু এই বিষয়টা নিয়ে ভেবেও ভালো লাগছিল না। তাই দেরি না করে অনলাইনে খাবার অর্ডার করে দিল। ঈশান সিনথিয়ার নাম্বারটা ওদের দিয়ে দিয়েছিল। ঈশান বাসায় এসে যখনই ভিতরে ঢুকলো, তখনই আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু, কি হয়েছে তোমার? তার উপর হুটহাট করেই বললি হসপিটালে আছো। তোমার আব্বু তোকে কল করলো, আসলে না, আমি কল করলাম। এরকম রাগ দেখালে কি হয়েছে বলতো? আর বলো না আম্মু, এক লোক রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে পড়লো, তাই ওনাকে হসপিটালে নিয়ে গেছিলাম। কাউকে এমন বিপদে দেখলে একা ফেলে রেখে আসা যায় বলো? লোকটার অপারেশন হলো, তাই আর কি ফেলে আসতে পারিনি। সে কি কথা? এখন কি অবস্থা লোকটার? ভালো আছে উনি? বলতে পারছি না, তবে ডক্টর বলল তো ভালো আছে। ওনার ফ্যামিলির লোকজন এসেছিল, তাই রেখে চলে আসি। বললাম আমি থাকি, কিন্তু আমাকে জোর করে পাঠিয়ে দিল। সেই তো। আর তুমিই বা আর কতক্ষণ থাকবে? আব্বু, লোকটা বাঁচবে তো? না না না, তেমন কিছু না, এই হুটহাট করে স্ট্রোক করেছে। সময় মতো হসপিটালে নিয়ে আসাতে ডক্টর বলল ভালো আছে। ঈশান চলে যেতে নিয়েও আবার ফিরে এসে আম্মুর সামনে দাঁড়ালো। আম্মু কিছুক্ষণ ওর দিকে অবাক চোখে দেখলো। ঈশান এবার আম্মুর গলার উপর দিয়ে 2 হাত রেখে বলতে আরম্ভ করলো, জানো আম্মু, আজকে না একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটলো? আরে, যে লোকটাকে হসপিটালে নিয়ে গেলাম না, ওই লোকটা হচ্ছে সিনথিয়ার আব্বু। আম্মু ঈশানের কথা বুঝতে না পেরে বলল, সিনথিয়া? কোন সিনথিয়া? আর আম্মু, ওই যে মেয়েটা আমার সাথে রাগারাগি করেছিল না স্কুলে থাকতে, যাকে পছন্দ করতাম, যে মেয়েটা দেখতে সুন্দর বলেছিলাম, ওই মেয়েটার কথাই বলছি। আম্মু ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
তারপর হুটহাট করে বলল, তার মানে কি তুমি এখনো ওকে পছন্দ করো, সেজন্য এই সেই মেয়েটার সাথে কথা বলছো? হ্যাঁ আম্মু, আর পছন্দ না করার কি আছে? মেয়েটা যথেষ্ট সুন্দরী। আর আজকে যা মায়াবী লাগছিল না, কান্না করার এত বেশি সুন্দর লাগছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না আম্মু। ফাজিল ছেলে কোথাকার, আম্মুর সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানো না? যাও রুমে যাও। ঈশান এক মুহূর্তও দাঁড়ালো না। আম্মু তেতে উঠতেই ঈশান সেখান থেকে দৌড়ে পালালো। ঈশান জানে না এখন মেয়েটাকে নিয়ে ভাবা ঠিক হচ্ছে কিনা। মেয়েটার বয়ফ্রেন্ডও থাকতে পারে, আর সবচেয়ে বড় কথা এতদিনে বিয়েও হয়ে যেতে পারে। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো, তারপর নাস্তা সেরে রুমে আসলো। ইচ্ছে করছে সিনথিয়ার সাথে কথা বলতে। অন্যদিকে সিনথিয়া আম্মু আর বোনের সাথে বসেছিল। কিছুক্ষণ বাদেই হসপিটালের সামনে আসলো খাবার ডেলিভারি দেওয়া ছেলেটা। সিনথিয়াকে কল করলো। সিনথিয়া আননোন নাম্বার দেখেও রিসিভ করলো। তারপর যখন ছেলেটার মুখ থেকে ওর নাম শুনলো তখনই অবাক হলো আর বলল, হ্যাঁ, আপনি কি? আসলে ম্যাডাম, আপনাদের কিছু খাবার অর্ডার করার ছিল, তাই আপনাকে কল করে দিতে বলল। সিনথিয়া কিছুক্ষণ ভাবলো কে হতে পারে। এই মুহূর্তে তো এরকম করার মতো কেউ নেই। তখনই হুটহাট কেন জানি ঈশানের কথাটা মাথায় আসলো। এমন কাজ ওই ছেলেটাই করতে পারে। আজকে এতগুলো হেল্প করলো, তারপর বাসায় গিয়েও ওদের কথা চিন্তা করছে। সিনথিয়া কথাগুলো ভাবছে, তখন ছেলেটা বলল, ম্যাডাম, আপনি যদি একটু আসতেন, খাবারগুলো নিয়ে যেতেন, তাহলে ভালো হতো। সিনথিয়ার আম্মু ওকে অমন চুপচাপ করে থাকতে দেখে বলল, মামনি, কে কল দিয়েছে? আর কি হয়েছে? সিনথিয়া কলটা কেটে দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মুকে যেন খাবার অর্ডার করেছে, তাই খাবারগুলো দিয়ে যেতে এসেছে একটা ছেলে। কে আবার খাবার অর্ডার করলো আমাদের জন্য? তা তো বলতে পারছি না, তবে ছেলেটা বললো কেউ একজন দিয়েছে। ঠিক আছে, তুমি গিয়ে নিয়ে আসো, পরে জানা যাবে কে খাবার অর্ডার করলো। সিনথিয়া হসপিটালের বাইরে গিয়ে খাবারগুলো নিয়ে আসলো। সিনথিয়া বারবার মনে হয়েছে ঈশানের অন্তত কল দিয়ে একটাবার ওকে জানানো উচিত ছিল। ওই ছেলেটা যদি করে থাকে তাহলে ওদের জন্য অনেক কিছু করে ফেললো। ছেলেটার এত বড় সাহায্যের কথাগুলো ভেবেই বুকের ভিতরটাই কেমন যেন করে উঠল। সিনথিয়ার আম্মু ওদের দুই বোনকে বলতে আরম্ভ করলো, মামনি নাও, তোমরা খাবারগুলো খেয়ে নাও। এখন অন্তত তো খাবারগুলো খেয়ে নাও। তোমাদের আব্বু তো এখন ঠিক আছে, খাওয়া শেষ করে আসো। তোমার আব্বুর কেবিনের পাশের কেবিনটা ফাঁকা আছে, ওখানে গিয়ে না হয় শুয়ে পড়বে দুজনে। না আম্মু, আমি কিছু খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এত জেদ করলে হয় না মামনি। আর তাছাড়া তোমার আব্বু এখন সুস্থ, তোমরা না খেয়ে থেকে কি নিজেদেরও অসুস্থ করবে নাকি? ডক্টর তো বলেছে তোমাদের আব্বুর জ্ঞান ফিরবে। এত চিন্তা করলে কি করে হবে? আম্মু, এমনিতেই খেতে ইচ্ছে করছে না, প্লিজ জোর করো না, ভালো লাগছে না। এত কথা বলো কেন? কেউ একজন তোমাদের জন্য খাবার অর্ডার করে দিয়ে গেছে যেন তোমাদের অসুবিধা না হয়, সেটা ভেবেই। আমরা না খেয়ে থাকবো ভেবেই খাবার দিয়ে গেছে, কালকে না হয় জানা যাবে কে দিল। এখন কথা না বাড়িয়ে দাও, খাবারগুলো খেয়ে নাও। সিনথিয়া আর এক মুহূর্ত দেরি করলো না, বোনকে নিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল। ওর খাওয়া শেষ হতেই সিনথিয়া আম্মুকে বলল, জোর করে আমাদের তুমি খাওয়ালে, এখন তুমি না খেয়ে থাকবে নাকি? কিছুটা খেয়ে নাও। সিনথিয়ার এমন কথাতে আম্মুও খাবার খেয়ে নিল। আম্মু ওদের জোর করে কেবিনে পাঠালো, কিন্তু সিনথিয়া মাঝে মাঝে বেরিয়ে আসছিল, ঘুম আসছিল না। তাই বোনটাকে ঘুম পাড়িয়ে রেখে এসে আম্মুর পাশে বসে রইল। সারা রাত আর কেউ ঘুমোতে পারল না। অন্যদিকে ঈশানের মনে হয়েছিল একটাবার সিনথিয়াকে কল করা দরকার। তখন ওর আব্বুর নাম্বার থেকে ওকে কল করেছিল। সিনথিয়ার আব্বু ফোন থেকে কল করে যখন মেয়েটার কণ্ঠস্বরটা শুনেছিল, তখন কিছুক্ষণের জন্য ফোনের স্ক্রিনে তাকিয়েছিল ঈশান, কারণ কণ্ঠটা কেমন চেনা লাগছিল। কোথায় শুনেছে সেটা ভেবে উঠতে পারছিল না। রাতে খাওয়া দাওয়া করে ঈশান ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেই আব্বু অফিসে যেতে বলল। আব্বুর কথা মতো অফিসে গেল, কিন্তু দুপুর হতে না হতেই ওর মনে পড়ে গেল কালকে একটা লোককে হসপিটালে রেখে আসছে। লোকটার সাথে একটাবার দেখা করলো না, ওদের খোঁজ খবরও নিল না। মানুষগুলো কি ভাববে যে হসপিটালে ফেলে রেখে ওর দায়িত্ব শেষ হয়ে গেছে?
কথাগুলো ভেবেই ঈশান অফিসে থেকে বেরোলো। তারপর হসপিটালের সামনে এসে গাড়ি থেকে বেরিয়ে তারপর হসপিটালের ভিতরে আসতেই দেখলো সিনথিয়া কেবিনের সামনে বসে আছে। তখন ঈশান এসে ওর সামনে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, না মানে আঙ্কেল, আমি আঙ্কেলকে দেখতে আসছিলাম। কেমন আছেন এখন উনি? সিনথিয়া স্বাভাবিকভাবেই ঈশানের দিকে তাকালো। মেয়েটা অবাধ্য এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। ঈশানের বুকের ভিতরে একটা হালকা দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে গেল। ঈশান এক মুহূর্ত চোখ বন্ধ করে নিয়ে আবারও মেয়েটার দিকে তাকালো। কিছুক্ষণ হলো আব্বুর জ্ঞান ফিরেছে। আম্মু আর বোন কথা বলছে, একটু আগেই আমি কথা বলে আসলাম। যাক আলহামদুলিল্লাহ, বিপদমুক্ত তাহলে। ডক্টর কি বলেছে? ডক্টর বললো কাল বাসায় নিয়ে যেতে পারবো। ও আচ্ছা, একটা কথা, কালকে আমি আপনাদের জন্য খাবার অর্ডার করেছিলাম। খাবারগুলো কি পেয়েছিলেন আর খেয়েছিলেন তো? সিনথিয়া অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ও বলল, না মানে আসলে ভাবলাম আপনারা হসপিটালে আছেন, তাছাড়া যেভাবে কান্নাকাটি করছেন তাতে মনে হয় না আপনারা কেউ খাবেন, তাই আর কি মনে হলো আপনাদের জন্য খাবারগুলো পাঠাই। সিনথিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান মেয়েটার সামনে দাঁড়িয়ে রইল। সিনথিয়া বলতে লাগলো, ধন্যবাদ আপনাকে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা এত কিছু করতো না। আপনি না জেনে না শুনে একটা লোককে হাসপাতালে নিয়ে আসলেন, এত বড় হেল্প করলেন, তার উপরে আবার আমাদের কথা চিন্তাও করছেন। আসলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, এটা আমার কর্তব্য ছিল। আমি জানতাম খাবারগুলো খাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না, কিন্তু যদি পাঠাই তাহলে অন্তত খাবারটা খেয়ে নিতে পারবেন। এরই মাঝে ঈশানের মনে পড়ল সকাল থেকে এ অবধি কি ওরা খেয়েছে। কথাগুলো ভেবে ঈশান আবারও বলল, আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আজকে সকালে কি আপনাদের কিছু খাওয়া হয়েছে, নাকি খোঁজ খবর নেইনি বলে আপনারা না খেয়ে আছেন? সত্যি করে বলবেন। ঈশান কথাগুলো বলছে, এরই মাঝে সিনথিয়ার আম্মু আর বোন বেরিয়ে আসলো। ঈশান কথাতে সিনথিয়া বলল, না না, খেয়েছি। আসলে আম্মু বাসায় গিয়েছিল, ডক্টর বলে দিল আব্বুকে হালকা খাবার খাওয়াতে হবে, তাই আর কি বাসায় গিয়ে তৈরি করে এনেছে। আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি অফিসে ছিলাম, একটা মিটিং ছিল তো তাই খোঁজ নিতে পারিনি। আমি খুব সরি, আমার উচিত ছিল আপনাদের খোঁজ খবর নেওয়া। আরে বাবা, কী সব বলছো? এরকম কিছুই না। তুমি আমাদের জন্য যা করেছো সেটা আমরা কখনোই ভুলতে পারবো না। আন্টি তারপরও। আর কোনো কিন্তু নয়। সিনথিয়ার আব্বু তোমার সাথে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে। আমি ভাবলাম কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করা যায় কি না, তার আগে তুমি চলে আসলে। তুমি চাইলে কথা বলে আসতে পারো। ঈশান এবার কেবিনে যেতে নিয়ে হুটহাট করে বাইরে বেরিয়ে আসলো। তারপর সিনথিয়ার আব্বুর ফোনটা ওর হাতে দিয়ে বলল, তাড়াহুড়োর মাথায় কালকে ফোনটা আপনাদের দিতে ভুলে গিয়েছিলাম, ভাবলাম দেখা করা যাবে আর আপনাদের ফোনটা ফিরিয়ে দেওয়া যাবে। মামনি, ওকে নিয়ে যাও, তোমার আব্বুর সাথে দেখা করে আসো। সিনথিয়া উঠে ঈশানের দিকে একবার তাকিয়ে তারপর কেবিনে প্রবেশ করতেই ঈশানও পিছন পিছন আসলো। সিনথিয়ার আব্বু আধশোয়া হয়ে বসে আছে। ঈশান এসে ওনার সামনে দাঁড়াতেই লোকটা হাত এগিয়ে দিল। ঈশান ওনার পাশে বসলো আর বলল, আঙ্কেল এখন কেমন আছেন? এই তো বাবা, এখন ভালো আছি। কালকে তুমি না থাকলে কি যে হতো সেটা ভাবতেই পারছি না। আমি সিনথিয়ার কাছে সবই শুনেছি। আমার কোনো জ্ঞান ছিল না যখন তুমি আমাকে হসপিটালে নিয়ে আসছো। আমি বুঝতেই পারিনি আমি কোথায় আছি, কী করছি। তুমি আমাকে হসপিটালে আনা থেকে শুরু করে সবই করেছো। তাতে আমার মনে হচ্ছে তোমার মতো যদি আমারও একটা ছেলে থাকতো। ঈশান একবার সিনথিয়ার দিকে তাকিয়ে তারপর আবারও ওর আব্বুর দিকে ফিরে বলল, আঙ্কেল আপনি তো আমার বাবারই মতো, আর ছেলে থাকতে বলছেন কি? আমাকে আপনার ছেলেই মনে করুন না। কথাগুলো হেসে বলতেই সিনথিয়া ঈশানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এবার সিনথিয়ার আব্বু ঈশানের এক হাত ধরে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। কাল যদি আমি মরে যেতাম তাহলে আমার মেয়ে দুটো একা হয়ে যেত। তার ওপর বড় মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারিনি, তাই খুব টেনশন হচ্ছিল আমি যদি না থাকি ওরা কি করবে। সিনথিয়া কিছু বলার আগেই ঈশান ওনাকে আশ্বস্ত গলায় বলল, তারপরও আমার মনে হচ্ছে
আমি তোমার জন্য নতুন করে জীবন ফিরে পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আসলে আমি এই জন্য বাঁচার ইচ্ছাটা করছি না, কিন্তু আমার মেয়েটার বিয়েটা আমি দিয়ে যেতে চাই। অন্তত বড় মেয়েটার একটা গতি করে দিয়ে যেতে পারলে অন্তত ও পারবে আমার ছোট মেয়েটাকে পার করে দিতে। আঙ্কেল, এসব আজে বাজে কথা বলবেন না। আপনাকে আমরা কোথাও যেতে দিচ্ছি না। কি হলো, আপনি আপনার আব্বুকে বলছেন না কেন? এসব কথা বলতে হয় না। আপনি এখন চুপ করে থাকলে আপনার আব্বুর আত্মবিশ্বাসটা কমে যাবে। আব্বু এবার চুপ কর তো, তোমার কিচ্ছু হবে না, শুধু শুধু উল্টোপাল্টা কথা বলে টেনশন করো না তো। ঈশান আরও কিছুক্ষণ লোকটার সাথে কথা বলে তারপর বেরিয়ে এসে ওদের সাথে কথা বলে যখনই চলে যেতে নেবে তখনই সিনথিয়া বলল, শুনুন, আমি আপনার থেকে জুনিয়র, চাইলে তুমি কিংবা তুই করে বলতে পারেন। আপনি করে বললে কেমন যেন লাগে। আপনার সাথে কি প্রতিদিন দেখা হবে? তাছাড়া আমার বিয়ে। সিনথিয়া কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানি আপনি চান না আমার আপনার সাথে দেখা হোক, তাছাড়া আমিও চাই না যাকে বারবার ডিস্টার্ব করে এসেছে তার সাথে আমার দেখা হোক। আপনার বিয়ে হবে, আপনি অন্য কোথাও চলে যাবেন, সেটা আমি জানি। আমাকে নতুন করে কিছু মনে করিয়ে দিতে হবে না। ঈশান কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। খারাপ লাগলো, ছেলেটার কোনো দয়ামায়া বলতে কিছুই নেই তার মনে, হয়তোবা ওর প্রতি কোনো অনুভূতিই নেই। সিনথিয়া মাথা নিচু করে রইল। ঈশান কি বলে গেল ওকে, আর কি বোঝাতে চাইলো? সিনথিয়া বাকিটা বিকেল আর কোনো কাজে মনোযোগ দিতে পারল না। ঈশান বাসায় চলে গেল আর বন্ধুদের সাথে দেখা করলো, আড্ডা দিয়ে তারপর বাসায় আসলো। আম্মু ঈশানের মন খারাপ দেখে বলল, কি হয়েছে আব্বু, এরকম মন খারাপ করে আছো কেন? না মানে আম্মু, ওই মেয়েটা এখন আমাকে সেই বিরক্তকর মনে করে। কোন মেয়েটার কথা বলছো আব্বু? আম্মু, আমি কি রোজ রোজ নতুন মেয়ের কথা বলি নাকি? হ্যাঁ, আমি তো যে মেয়ের কথা বলছি তুমি বুঝতে পারছো না? বুঝেছি, সিনথিয়ার কথা বলছো তো? হ্যাঁ, কি হয়েছে ওর? না আম্মু, কিছু হয়নি, কিন্তু ও আমাকে সেই এখনো বিরক্তকরই মনে করে। তোমাকে এসব আজে বাজে কথা বলেছে? ও নিজের মুখে বলেছে যে তুমি ওকে বিরক্তিকর মনে করো? না, তবে ওর কথা শুনে বুঝতে পেরেছি আম্মু, ও এখনো আমাকে সে আগের মতোই ভাবে। আচ্ছা আম্মু, আমি কি ওর জন্য পারফেক্ট নই? আমি কি ওকে ভালো রাখতে পারবো না? আমার ভালোবাসা কি ওর জন্য যথেষ্ট নয়? ঈশানের কথাগুলো কেমন যেন বেঁধে বেঁধে আসছে। আম্মু ওকে নিয়ে বেডরুমে গিয়ে বসিয়ে পানি দিতেই ঈশান পানি খেলো। আম্মু বসতেই ঈশান আম্মুর কোলে গিয়ে শুয়ে পড়ল। আম্মু বেশ কিছুক্ষণ বাদে রুমে থেকে বেরিয়ে গেল। পরদিন ঈশান হসপিটালে আসতেই দেখে সিনথিয়ারা ওর আব্বুকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রেডি। তখন ঈশান বলতে লাগলো, আন্টি, একটাবার আমাকে কল করে দিতেন, আমি চলে আসতাম। না না বাবা, ঠিক আছে, তুমি আমাদের জন্য এত কিছু করলে, তাই তোমাকে বিরক্ত করতে চাইনি। তাছাড়া তুমিও জব করো, তাই আর কি। তাতে কি হয়েছে? আর কে বললো জব করি? ওটা তো আমাদেরই অফিস। এমডির ইচ্ছা হলে যায় আর না হলে নাই। ছেলে অফিসের এমডি। কথাটা শুনেই সিনথিয়া ফ্যাল ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। হয়তো ভাবলো এই বয়সে ও একটা অফিসের এমডি। ঈশান সিনথিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল। ঈশানের কথাতে সিনথিয়া ওর দিকে তাকালো। তখন ঈশান বলল, আন্টি, আঙ্কেলকে তো ডক্টর দেখেছে, বলেছে উনি বাসায় যেতে পারবেন কিনা। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখেছি, আর বলেছি সব ঠিক আছে, রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি গাড়ি নিয়ে আসি। আমি আঙ্কেলকে গাড়িতে করে আপনাদের বাসায় পৌঁছে দিই। ঠিক আছে বাবা, আমরা গাড়ির ব্যবস্থা করে নেব, তোমাকে এত উত্তেজিত হতে হবে না। যে বলেন না আন্টি, আপনার মেয়ে আমার অনেক দিনের পরিচিত। উনি তো আমাদের স্কুলেরই স্টুডেন্ট ছিল, তাই চেনা জানা কারো উপকার করতে পারলে ভালোই লাগবে। ঈশানের কথাতে সিনথিয়া ওর দিকে তাকালো। তখন ঈশান বলল, আন্টি, আর কথা বলবেন না তো, আমি আপনাদের বাসায় পৌঁছে দেই। সামান্য বিষয়ে তো আর দেরি করবেন না। সিনথিয়ার আম্মু আর বোন নিচে গিয়ে দাঁড়ালো। ঈশান আর সিনথিয়া ওর আব্বুকে দুপাশ থেকে ধরে তারপর একটা হুইল চেয়ারে বসিয়ে দিয়ে নিচে নিয়ে গেল।
ঈশান একটাবারও সিনথিয়ার দিকে আজকে তাকালো না পর্যন্ত। সিনথিয়া আর চোখে সেটা খেয়াল করলো। ঈশান সিনথিয়ার আব্বুকে পিছনে বসিয়ে দিল। সিনথিয়া ঈশানের সাথে সামনে বসলো। ঈশান ড্রাইভ করতে লাগলো আর সিনথিয়া ওদের বাসার লোকেশন জিজ্ঞেস করলো। বাসার লোকেশনটা বললে ভালো হতো। সিনথিয়া বাসার লোকেশনটা বলে দিল। আধা ঘন্টার মধ্যেই ওদের বাসার সামনে এসে গাড়িটা থামলো। সিনথিয়ার আব্বুকে নিয়ে যখনই ভিতরে একটা জায়গায় বসিয়ে দিল তখন ভদ্রলোক বলতে লাগলো, এখানেই থাকি, পরে ভেতরে চলে যাব, এখানে রাখো আমাকে। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসি। ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয় কিংবা আমাকে কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে একটু কষ্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। কি যে বলো না বাবা, তুমি আমাদের জন্য অনেক করলে। আমার পুরো পরিবারটা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। ঈশান কিছুক্ষণ কথা বলে যখন বিদায় নিয়ে চলে আসতে যাবে তখনই সিনথিয়া বলল, শুনুন। ঈশান সিনথিয়ার কথাতে পিছন ফিরল। সিনথিয়া তখন রুমের দিকে চলে গেল। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন ওর আব্বু ঈশানকে দাঁড়াতে বলল। কিছুক্ষণ বাদে সিনথিয়া এসে ঈশানের সামনে একটা প্যাকেটে গিয়ে দিয়ে বলল, আপনি আমাদের জন্য অনেক করেছেন। নিজের পকেটে টাকা দিয়ে আব্বুর চিকিৎসা করালেন। এই টাকাটা আপনার খরচ হয়েছিল, আমি হিসাব করে রেখেছি, আপনি এটা নিন। সিনথিয়ার কথাতে ঈশানের বেশ খানিকটা বিরক্ত লাগলো। এসব দেবার ছিল আর এরকম করে বলতে হবে কেন? একটু ভালো করে বললেই হতো ভেবেই ঈশান বলল, টাকা পয়সায় কি দরকার? আমি তো বললাম আপনার আব্বুর জায়গায় অন্য কেউ থাকলে তাকে আমি একইভাবে সাহায্য করতাম। তাহলে টাকা দেওয়ার কি দরকার? টাকাটা দিয়ে আমাকে প্লিজ ছোট করবেন না, তাহলে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। ঈশান টাকা না নিয়েই বেরিয়ে আসলো। সিনথিয়া ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখন ওর আব্বু বলতে লাগলো। সিনথিয়া ওর কথার মাঝেই বলল, এই যুগে এরকম ছেলে পাওয়া যায় না। এরকম মন মানসিকতার ছেলে আজকাল দেখাই যায় না বললেই চলে। ছেলেটা আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেল, অন্তত ওকে এক কাপ চা তো খাওয়াতে পারতি। খালি মুখেই ছেলেটা বেরিয়ে গেল। সেই তো একটাবার কথাটা মাথাতেও আসলো না। কি একটা কাণ্ড হলো বলতো। ছেলেটা প্রথমবার বাসাতে আসলো আর খালি মুখেই চলে গেল। ভুল যখন করেই ফেলেছো, সে না হয় পরে একদিন দাঁত করে খাওয়া যাবে। আমি সুস্থ হই, তারপর না হয় ছেলেটাকে টাকা যাবে। ছেলেটার খোঁজ খবর নিতে পারলাম না। সিনথিয়া ওর কথার মাঝেই বলল, আব্বু থাক না, এখন এসব কথা না বলে তুমি একটু রেস্ট নেবে, চলো রুমে চলো। এতক্ষণ বাইরে না থেকে একটু শুবে, চলো তোমাকে রুমে দিয়ে আসি। এমন করেই কয়েকটা দিন কেটে গেল। এরই মাঝে ঈশান আর সিনথিয়াদের কোনো খোঁজ খবর নিল না। ঈশান চায় না ওদের সাথে আর যোগাযোগ থাকুক, কারণ মেয়েটা যে ওকে বড্ড বেশি বিরক্ত মনে করে। ঈশান সেটা খুব ভালো করেই বুঝে গেছে। যোগাযোগ করলে সিনথিয়ার মুখোমুখি হতে হবে। মেয়েটা ওর সামনাসামনি আসবে, তাতে ঈশানের আবার পুরনো কথাগুলো মনে পড়ে যাবে। যবে থেকে ঈশানের মেয়েটার সাথে দেখা হয়েছে তবে থেকেই পুরনো ব্যথাটা যেন আবারও জেগে উঠেছে। যবে থেকে পুরনো কথা মনে পড়তে শুরু করেছে তবে থেকেই বুকের মধ্যে নতুন একটা কথা আশার আলো জেগে উঠেছে। কিন্তু ঈশান জানে আদৌ এমন কিছু হওয়া পসিবল নয়। এটা ঈশান ভেবে নিয়েছে গত এক যুগ আগেই সবটা শেষ হয়ে গেছে। অন্যদিকে সিনথিয়া ঈশানের নাম্বারে বারবার কল করতে গিয়েও কেন জানি করতে পারেনি, একটা শঙ্কা আর বাধার কারণে। আর হয়তোবা আগে এরকম কিছু ঘটেছিল বলে। গত একটা সপ্তাহ যাবৎ ঈশান অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরেছে। আম্মু ঈশানকে মন খারাপ করে থাকতে দেখে বারবার জিজ্ঞেস করেছে সব সময় এরকম চুপচাপ থাকার কারণ, কিন্তু ঈশান কাউকেই কিছু বলেনি। আম্মু ঠিকই বুঝে গেছে যে ঈশানের মন খারাপের কারণটা সিনথিয়া। রাতে আম্মু আব্বুর সাথে বিষয়টা নিয়ে কথা বলল। সব শোনার পর আব্বু বলল, এখন তুমি কি চাইছো আর আমাকে কি করতে হবে? না মানে আসলে আমি বলছিলাম কি, ছেলেটা অমন করে মন খারাপ করে থাকে। যদি মেয়েটার সাথে একটু যোগাযোগ করা যেত
মেয়েটার বাসাতে কথা বলা যেত, তাহলে হয়তো বা। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমার ছেলে মেয়েটাকে পছন্দ করে, তাছাড়া এখন অফিসেও যাচ্ছে। তাই বলছিলাম ছেলেটাকে ওই মেয়ের সাথে বিয়ে দিলেও সুখী থাকতে পারবে। একমাত্র ছেলেকে অসুখী থাকতে দেখে আমরা কি ভালো থাকতে পারবো বলো? যদি তুমি একটু মেয়ের পরিবারের সাথে কথা বলতে, তাহলে হয়তো ওরা রাজি হতো। ছেলে এরকম করে সব সময় মন খারাপ করে থাকে, তাই আমি তোমাকে সবটা জানালাম। আমি ঈশানের সাথে কথা বলে নেই, ও কি চায় সেটা তো জানা দরকার। তুমি যতদূর বলছো তোমার ছেলেকে মেয়েটা পছন্দ করে না, তাহলে ঈশান চাইবে মেয়েটার সাথে সম্পর্কটা জোড়া লাগাতে। কি দরকার আছে যেখানে মেয়েটা ওকে চায় না সেখানে জোর করে সম্পর্ক তৈরি করার? আহা, তুমি একটু কথা তো বলতে পারো। কথা বললে কি এমন সমস্যা? তাছাড়া যাদের মাঝে সম্পর্ক নেই তাদের কি বিয়ে হচ্ছে না? তারা কি বিয়ে করে সুখী নেই? ছেলের দিকটাও তো একবার ভেবে দেখবে। সেটা একটাবার না ভেবেই তুমি খালি ভাবছো মেয়েটা ওকে পছন্দ করে না। পছন্দ ছাড়া কি মানুষ বিয়ে করে না? এটা ঠিক, তোমার ছেলে মেয়েটাকে একতরফা ভাবে মেয়েটাকে পছন্দ করে। তাই মেয়েটাকে যদি এই বাড়ির বউ করে আনা যায়, তাহলে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে একজন আরেকজনকে ভালোবাসতে বাধ্য হয়। রাতে ঈশান বাসায় আসার পর খাওয়া দাওয়া করে যখনই রুমে যেতে নেবে তখন আম্মু ওকে বলল, শোনাবো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। ডাইনিং এ গিয়ে বসো, আমি কাজগুলো শেষ করে আসছি। ঈশান মাথা নেড়ে আব্বুর কাছে গিয়ে বসলো। জিজ্ঞেস করলো কি হয়েছে। আব্বু তেমন কিছুই বলল না। একটু পর আম্মু এসে আব্বুর পাশে বসতেই তখন আব্বু বলতে লাগলো, ঈশান, তোমার আম্মুর মুখে আমি সবটাই শুনেছি। তুমি কোনো এক মেয়েকে পছন্দ করো, তাই বলছিলাম কি তুমি যদি চাও আমরা মেয়ের বাসায় কথা বলে দেখতে পারি। ওর আব্বু আম্মুর সাথে তোমাদের বিয়ের কথাটাও বলতে পারি। ঈশান, তুমি যথেষ্ট ম্যাচিওর হয়েছো, তাই তোমার মতামতের দরকার আছে। তাই এখন তুমি কি চাও বলো? ঈশান আম্মুর দিকে তাকালে আম্মু ইশারায় ওকে আশ্বস্ত করলো। ঈশান কিছু একটা ভেবে বলল, না আব্বু, আমি এরকম কিছু চাই না। দরকার নেই জোর করে এসব করার। আমাকে যদি বিয়ে করানো হয় তাহলে তোমরা অন্য মেয়ে দেখো, যাকে তোমাদের পছন্দ হবে বলে আমি তাকেই বিয়ে করে নেব, কোনো প্রশ্ন ছাড়াই। আব্বু, সব সময় যে মেয়ের জন্য মন খারাপ করে থাকো, সেই মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে কি ভালো করে থাকতে পারবে? রাগের বশে এসব কথা বলছো। এরকম সিদ্ধান্ত হঠাৎ কেন নিচ্ছ? আমি সেটাই বুঝতে পারছি না। কারণ আম্মু, যে মেয়ে আমাকে পছন্দ করে না উল্টো বিরক্তি মনে করে, এতগুলো বছর পরে এসে যে কিনা আমার সাথে ভালোভাবে কথা বলতে পারলো না, তাকে বিয়ে করাটা জোর করা ছাড়া আর কিছু হবে না। আমাকে বিয়ে করে কখনো মানিয়ে নিতে পারবে না। আমার যখনই মনে হবে এই মেয়েটা আমাকে বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না, তখন নিজেরই খারাপ লাগবে। এতগুলো বছর পর যদি পছন্দের মানুষটা সামনাসামনি আসে, তাহলে আমাদের সম্পর্কটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু তুমি এমন কথা বলছো কেন আমি জানি না। একতরফা পছন্দ করা কিংবা কাউকে ভালোবাসার যন্ত্রণা কি পরিমাণ সেটাই কয়েকদিনে আমি দ্বিতীয়বার বুঝতে পেরেছি। এই কষ্টটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে চায় না। যদি ও অন্য কারোর সাথে ভালো থাকে সেটা দেখে আমি সারা জীবন ভালো থাকতে পারবো। আমি এ নিয়ে আর কোনো কথা বলবো না। তোমরা কারোর সাথে আমার বিয়ে ঠিক করো, আমি করে নেব। কিন্তু আব্বু। সাইলা থাকুক, ওকে হুটহাট কিছু করতে হবে না। ঈশান, তুমি সময় নাও। যদি তারপরেও ভেবেচিন্তে তোমার সিদ্ধান্ত এমন থাকে তাহলে আমাকে জানাবে। আমরা অবশ্যই তোমার সম্মতিতে সবটাই করব। যাকে ভালোবাসো তাকে যদি বিয়ে করতে চাও তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওকে রাজি করানোর। ঈশানের মুখে এমন জেদের কথা শুনে আম্মু রাগ করে সেখান থেকে উঠে গেল। আব্বুর কথাতে ঈশান সম্মতি দিয়ে রুমে চলে আসলো। ঈশানের বারবার মনে হতে লাগলো যাকে ও ভালোবাসে সে ওকে সহ্য করতে পারে না, তাই তাকে জোর করে নিজের কাছে আটকে রাখাটা একটা বৃথা চেষ্টা করা ছাড়া কিছুই না। পুরো একটা যুগ পার হবার পরও যে মেয়েটার ওর প্রতি এক বিন্দুমাত্র পরিমাণে বিরক্তিটা কমেনি,
তাহলে তার মনে হয় না সারা জীবনেও ওর জন্য তার বিরক্তিটা কমবে। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ঈশান। একটা চাপা কষ্ট বেরিয়ে আসলো ভিতর থেকে। বিছানায় গা এলিয়ে দিল ছেলেটা, চোখ জোড়া বন্ধ করে নিল। কিছুই ভালো লাগছে না। কয়েকদিন যাবৎ পুরনো কিছু স্মৃতিগুলো মনে পড়ে গেছে, তাই সবটা মিলিয়ে ওকে এলোমেলো করে দিয়েছে। এসব মাথা থেকে ঝেড়ে ফেলতেও সময় লাগবে। এরই মাঝে ঈশানের আম্মু ওর বন্ধুদের সাথে কথা বলেছে। ওর বন্ধুরাও বেশ ভালো করেই জানতে চান কোনো মেয়েকে পছন্দ করে আর কাকে ভালোবাসে ওদের বন্ধু এরকম কষ্ট পাচ্ছে। আম্মু ওদের বলতেই ওরাও ঈশানকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ঈশান আর কিছুতেই বুঝতে চাইছে না। জোর জবরদস্তি করে এই সম্পর্কটা করতে ঈশান ভেবেছিল এতগুলো দিন পর দেখা হবার পরে অন্তত এবার মেয়েটার মতামত বদলাবে, এবার ওর প্রতি একটু পজিটিভ চিন্তাভাবনা সিনথিয়ার থাকবে। কিন্তু তেমন কিছুই নেই। উল্টো মেয়েটা ওকে যেন বিরক্তিকর মনে করে, কারণ সেদিন মেয়েটা বলল ঈশানের সাথে ওর প্রতিদিন দেখা হবে নাকি, ওর বিয়েটা হয়ে গেলে তখন আর দেখা হবে না। কথাগুলো হয়তো মেয়েটার কাছে ছোট, কিন্তু এসব শোনার পর ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। ও তখনই ভেবেছিল মেয়েটা দূরে হারিয়ে যাবে, অন্য কারো হয়ে যাবে। তাতেই কেমন যেন বুকের ভিতরটা একটা ক্ষতের সৃষ্টি হয়েছিল। ঈশান কখনো ভাবতেও পারেনি মেয়েটার সাথে ওর আবারও দেখা হবে। একতরফা পছন্দটা না সবসময় কষ্টই দেয়, সেই পছন্দটা হয়তো এখন ভালোবাসার রূপ নিয়েছে। মেয়েটাকে যতবার ঈশান শেষ কয়েকটা দিন দেখেছিল ততবারই ওর মায়াবী চেহারাটা চোখের সামনে জলজল করে ভেসে উঠেছিল। এজন্যই হয়তো খুব বেশি কষ্ট হচ্ছিল ঈশানের। এই মেয়েটাকে ভোলা ওর পক্ষে কখনোই সম্ভব না। তারপরও ঈশান সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু যন্ত্রণাগুলো যেন আজকাল বড্ড বেড়েই উঠেছে। কয়েকটা দিন পরের ঘটনা, ঈশান বন্ধুদের সাথে আড্ডায় বসেছিল। সবাই কথা বললেও ঈশান চুপচাপ ফোন চালাচ্ছিল আর ওদের কথা শুনছিল। তখন ওর বন্ধু মেহেদি বলে, ঈশান, কি এত ভাবছিস বলতো? আজকাল দেখছি কেমন অমনোযোগী আড্ডাতে, আর কেমন চুপচাপ থাকিস। আন্টি বলল সিনথিয়ার কথা ভেবে নাকি কষ্ট পাচ্ছিস। কেন এরকম পাগলামি করছিস বলতো? কিছু হয়নি আমার, আর কষ্ট পাবো কেন? আজব, ওই মেয়ের কথা আমি ভাবতে যাব কেন? যে আমাকে পছন্দ করে না তাকে নিয়ে ভেবে আমি নিজেকে কষ্ট দিতে যাব কেন? ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ভালো থাকতে পারে না ঈশান। মেয়েটার প্রতি যখন অনুভূতিটা সে আগের মতোই আছে, তাহলে রাগ করে নিজেকে কষ্ট দেওয়ার কি দরকার? আন্টি আঙ্কেল তো বলেইছে তোকে ওর আব্বু আম্মুর সাথে কথা বলবে। যেহেতু পরিবারের দিক থেকে একটা সুযোগ আছে, তাহলে মেয়েটাকে নিজের করে নে। তুই কেন যে ধরে আসিস সেটাই বুঝতে পারছি না। কারণ আমি চাই না যে আমাকে ভালোবাসতে পারেনি তাকে চাওয়াটা অন্যায়। ও হয়তো অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চায়, থাকুক না, আমি কেন বাধা দিব? এতদিন যেহেতু মেয়েটার বিয়েটা হয়নি, তাহলে অবশ্যই ওর লাইফে অন্য কেউ নেই। আর যদি তেমন কেউ থাকতো তাহলে অবশ্যই এতদিন মেয়েটার বিয়ে হয়ে যেত। খামাখা নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ঈশান, তুই আরেকটু ভেবে দেখ। তোরা সব ফালতু কথা বলিস, এত ভাবাভাবির কিছুই নেই। মেয়েটা অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চাইছে, আমি এখানে বাধা দেওয়ার কে? আমার কোনো অধিকার নেই ওকে ভালোবাসার। আমার একতরফা ভাবে ভালোবেসে সারা জীবন কষ্ট পেয়ে যেতে হবে? জোর করে ওকে বিয়ে করাটা পাগলামি। মেয়েটা আমাকে কখনো ভালোবাসতে পারবে না। আমি দেখেছি একতরফা ভালোবেসে ছেলেটা যখন মেয়েকে বিয়ে করে তখন ওদের মাঝে সম্পর্কটা ঠিক হয় না। সবসময় মেয়েটা দায়িত্বের কথা ভেবেই সংসারটা করে যায় না। কখনোই ছেলেটা ভালোবাসতে পারে আর না মন থেকে মেনে নিতে পারে। যাকে আমরা পছন্দ করি তাকে জোর করে নিজের কাছে আটকে রাখার কোনো মানেই নেই। ঈশান, কেন এমন জেদ করছিস বলতো? ওকে হারিয়ে সারা জীবন কষ্ট পেতে হবে সেটা কি একটাবার ভেবে দেখেছিস? ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। মেয়েটাকে নিজের কাছে আটকে রেখে অন্তত ভালোবাসতে থাক, দেখবি তোর ভালোবাসা ওকে বাধ্য করবে তোকে ভালোবাসতে। তাই পাগলামি করিস না বন্ধু। আমরা আঙ্কেল আন্টির সাথে কথা বলি, ওরা দরকার হয় সিনথিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলবে। না রে দোস্ত, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে আমার কাছে থাকতে চায় না, যে আমাকে সহ্য করতে পারে না, তাকে আমি নিজের লাইফে জড়াবো না। আমি সবটা ভেবে চিন্তা করেই বলেছি। আমি চাই না এগুলো নিয়ে আর ভাবতে। তোরা প্লিজ এসব কথা বলিস না। ঈশান কথাগুলো বলেই সেখান থেকে উঠে গেল। ওর বন্ধুরা ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল।
মেহেদি আর শুভ কিছু একটা ভেবে নিজে নিজেই বলতে লাগলো। এই ছেলেটা বড্ড চেদি, নাহলে কেউ এরকম করে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে যেতে দিতে চায়? সুযোগ থাকা সত্ত্বেও কেন যে ছেলেটা এমন পাগলামি করছে? মেয়েটাকে হারিয়ে সারা জীবন কষ্টে থাকবে সেটাও সহ্য করবে, কিন্তু এখন একটু অবহেলা সহ্য করতে পারছে না। আমরা তাকেই সবসময় হারাই যাকে খুব বেশি ভালোবাসি। যদি কিছু একটা করে মেয়েটাকে বোঝানো যেত তাহলে হয়তোবা বন্ধুটাও অনেক বেশি ভালো থাকতো, কিন্তু মেয়েটা ওকে সহ্য করতে পারে না। স্কুল লাইফ থেকে দেখে আসছি মেয়েটা ওকে একটু পছন্দ করে না, তাহলে কি করেই বা মেয়েটার জোর করে রাজি করানো যাবে? জানি না। আচ্ছা শোন, তারপরেও শেষবারের মতো আঙ্কেল আন্টির সাথে একবার কথা বলার দরকার ছিল, তাহলে অন্তত ওরা বুঝতে পারতো ওই ছেলেটাকে বোঝানো যাবে না। অন্যদিকে কয়েকদিন যাবৎ সিনথিয়ার বাসায় বিয়ের কথা চলছে। কয়েকটা বিয়ের সম্বন্ধ আসলেও তারা অনেক দাবি দেওয়া করলে সিনথিয়ার আব্বু বলেছে যৌতুক দিয়ে উনি মেয়ের বিয়ে দিবেন না। সিনথিয়া সবেমাত্র বাইরে থেকে এসে যখনই রুমের দিকে যাবে তখনই সিনথিয়ার আব্বু ওকে ডেকে পাঠালো। আব্বু আম্মুর রুমে এসে দাঁড়াতেই সিনথিয়ার আব্বু ওকে ইশারায় বসতে বলল। সিনথিয়া আব্বুর সামনে বসলো। তখন আব্বু ওর সামনে একটা ছবি দিয়ে বলতে আরম্ভ করলো, মামনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আগে এই ছবিটা দেখো। ছেলেটা বড্ড ভালো, বাইরে থাকে, তোমাকে ছবিতে দেখেই পছন্দ করেছে, আর বলেছে ওদের কোনো দাবি দাওয়া নেই। মামনি, তোমার যদি ছেলেটাকে পছন্দ হয় তবেই বিয়েতে রাজি হয়েও, জোর করে কারোর সাথে বিয়েটা করার দরকার নেই। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে ছেলেগুলো তোমাকে দেখতে এসেছে তাদের কাউকে তোমার পছন্দ হয়নি। আর একটা কথা, তোমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারো, আমরা তাদের সাথে কথা বলবো। আব্বু, তোমাদের পছন্দই আমার পছন্দ, আমার কাউকে পছন্দ নেই। তোমরা যা করবে সেটা আমার ভালোর জন্যই করবে। সিনথিয়া উঠে যেতে নিলে তখন আব্বু বলতে আরম্ভ করলো, তাহলে ছেলেটার ছবিটা দেখে নাও, না দেখেই চলে যাচ্ছ যে? সিনথিয়া ছেলেটার ছবিটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে বলল, দেখার দরকার নেই আব্বু, যদি মনে হয় এর সাথে আমি ভালো থাকবো তো তোমরা হ্যাঁ বলে দাও। তোমাদের মতেই আমার মত। সিনথিয়ার আব্বু বুঝতে পারলো মেয়ে বিয়েতে হয়তো রাজি, তাই ছেলেপক্ষকে ডেকে পাঠালো। ওরা সরাসরি এসে মেয়েকে দেখলো। পাত্রপক্ষ সিনথিয়াকে দেখে বিয়েটা ঠিক করে গেল। যখন বিয়েটা ঠিক হলো তখন থেকে সিনথিয়ার কেমন যেন মন খারাপ করে রইল। সিনথিয়ার আম্মু ওকে বারবার জিজ্ঞেস করলো মেয়ে কী জন্য এরকম চুপচাপ হয়ে আছে। পাত্রপক্ষ চলে যেতে সিনথিয়ার আম্মু রুমে আসলো। ওকে চুপচাপ বসে থাকতে দেখে ওর হাতের উপর হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে রে মা, এরকম চুপচাপ করে আছিস যে? তখন থেকে দেখছি ছেলেটা আসার আগে থেকে তুই এরকম মন খারাপ করে আছিস। যদি বিয়েটা করার ইচ্ছা না থাকে তাহলে বিয়েটা করিস না। আমাদের মন রক্ষা করতে বিয়েটা করে নিজেকে সারা জীবন কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তুই যদি ভেবে থাকিস আমাদের কথায় রাজি হয়ে বিয়েটা করে নিলে তুই ভালো থাকবি, আমরাও ভালো থাকাতে ভালো থাকবো, তাহলে ভুল করছিস। যাকে মন থেকে মানতে পারবি না তাকে বিয়ে করতে নেই, জানিস না? তুই বিয়ের পর সুখে না থাকিস তাহলে আমরাও ভালো থাকতে পারবো না মামনি। সিনথিয়ার আম্মু অনেকক্ষণ মেয়ের সাথে কথা বললেও মেয়ে কোনো কথা বলল না। সিনথিয়া চোখ জোড়া বন্ধ করে রাখলো। অন্যদিকে সিনথিয়া কোনো কাজে মনোযোগ দিতে পারছে না। যখনই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে তখনই বারবার সিনথিয়ার কথা মনে পড়ে যাচ্ছে আর মাথাটা গরম হয়ে যাচ্ছে। মেয়েটার কথাগুলো মনে পড়তেই ঈশান অফিসের স্টাফদের সাথে মিসবিহেভ করে ফেলছে। আব্বু যখন এই বিষয়টা জানতে পারলো, বুঝতে পারলো ছেলে ভিতর থেকে ভালো নেই। সেদিন ঈশান বাসায় আসার পর আব্বু বলল, শুনলাম নাকি তুমি অফিসের কলিগগুলোর সাথেও বেশ মিসবিহেভ করে ফেলেছো, ওদের সাথে প্রচন্ড পরিমাণ রাগারাগি করেছো। আগে তো তুমি এমন ছিলে না, তাহলে তুমি ওদের সাথে হুটহাট করে এই রকম আগে কেন করছো? অন্য কোনো কারণে ডিস্টার্ব থাকলে সেটা নিয়ে ওদের সাথে কেন রাগ দেখাচ্ছ? কাজে যাওয়ার ইচ্ছা না থাকলে কিছুদিন রেস্ট নাও। আমি যাই, খামোকা ওদের সাথে রাগ দেখানোর কোনো মানেই হয় না। সরি আব্বু, আর কখনো এরকম হবে না। আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে আছি, তাই কয়েকদিনের জন্য অফিস থেকে লিভ নিতে চাইছি। তুমি কয়েকটা দিন সামনে নিও। আমি কয়েকটা দিন আর অফিসে যাব না। জানি না কেন মেজাজটাকে ঠিক রাখতে পারছি না।
ঈশান কথাগুলো বলে আর সেখানে দাঁড়ালো না, রুমে চলে আসলো। তারপর 7টা দিন কেটে গেল। অন্যদিকে সিনথিয়ার বিয়েটা কয়েকদিন পরেই। ঈশানের বন্ধুরা খোঁজখবর পেয়েছে মেয়েটার বিয়েটা ঠিক হয়ে গেছে। ওরা আর ঈশানকে বিষয়টা জানায়নি। ঈশান এই বিষয়টা জানতে পারলে কষ্ট পাবে। এমনিতেই ছেলেটা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। এরই মাঝে সিনথিয়ার আব্বু ঈশানকে মেয়ের বিয়েতে ইনভাইট করার জন্য ওকে অনেকবার ফোন করলেও নাম্বারটা বন্ধ পেয়েছে। কারণ অনেক আগেই ঈশান আগের নাম্বারটা অফ করে দিয়েছে, যেন সিনথিয়ার বাসার কেউ যোগাযোগ করতে না পারে। সিনথিয়ার আব্বু ঈশানের খোঁজ খবর নিয়ে ওর অফিসের খোঁজ পায়। তারপর ওর সাথে দেখা করার জন্য যেতেই ঈশানের আব্বুর সাথে সিনথিয়ার আব্বুর দেখা হয়। সিনথিয়ার আব্বু ঈশানের কথা জিজ্ঞেস করতে তখনই ঈশানের আব্বু বলল ও অফিসে আসছে না। ভদ্রলোক কারণটা জানতে চাইলে তখন আব্বু সিনথিয়ার আব্বুর পরিচয়টা জানতে চাইলে সিনথিয়ার আব্বু ওনার পরিচয় দিল। তখন ঈশানের আব্বু বুঝতে আর বাকি রইল না এটাই সেই মেয়ের বাবা। আব্বু লোকটার সাথে হাসি মুখে কথা বলল। লোকটা বিদায় নিয়ে চলে গেল। সেদিন আব্বু বাসায় এসে ঈশানকে বিষয়টা জানালো। আর সিনথিয়ার বিয়ের কার্ডটা দিতেই ঈশান হাতে নিয়ে বলল, তো আমাকে এখন কি করতে বলো? ওর বিয়েতে গিয়ে কি প্যান্ডেলে কাজ করবো নাকি? দেখতে হবে কে খেয়েছে কে খায়নি। আজব, এমন করে কথা বলছো কেন? তুমি ওদের এত বড় উপকার করেছো, তাই তোমাকে ইনভাইট করেছে। তোমার ফোন নাম্বারটা বন্ধ রেখেছো বলেই লোকটা তোমার অফিসের ঠিকানা জোগাড় করে সেখানে এসেছিল। একজনের রাগ দেখাতে হবে, ইচ্ছে না থাকলে বিয়েতে যাবে না, তার জন্য আব্বুর সাথে এরকম করে কেউ কথা বলে? সরি আব্বু। বিয়ের কয়েকটা দিন আগে থেকেই রাতে ঈশানের আর ঘুম হচ্ছে না। বুকের ভিতরটা যন্ত্রণায় ভারী হয়ে ওঠে। কাউকে বোঝাতে পারে না যন্ত্রণার কথাগুলো। বিয়ের দিন সকাল থেকেই ঈশান রুম থেকে বের হয়নি। সকালে কোনো রকমেই কিছু মুখে দিয়ে রুমে আসলো। তারপর থেকে রুমের দরজাটা আটকে দিয়ে রুমটা অন্ধকার করে শুয়ে আছে। তারপর আর পুরো দিন জুড়ে রুম থেকে বেরোয়নি। আম্মু অনেকবার ডাকলেও ঈশান বেরোয়নি। মাথা ব্যথা করছে বলে ঈশান এড়িয়ে গেছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চললো। তারপরও ঈশান রুম থেকে 1 মিনিটের জন্যও বেরোয়নি। ঈশান অনেকক্ষণ যাবৎ ঘুমিয়েছে, তাও মেডিসিন নিয়ে। মাথাটা খুব ধরেছিল, তাই ভেবেছে দিনটা পার হয়ে গেলেই হয়তোবা এরকম কষ্টটা আর হবে না। কিন্তু ঈশানের ভাবনাটা ভুল। দিন যাবার সাথে সাথে খারাপ লাগাটা যেন আরও বেড়ে যাচ্ছিল। ঈশানের ঘুম ভাঙলো ফোনের শব্দে। তো খুলে তাকালো, কারণ ঘুমটা শেষ হবার আগেই ভাঙলো। কোনো রকম বালিশে মুখ গুজেই ফোনটা হাতে নিতে খেয়াল করলো এটা আননোন নাম্বার। ফোনের স্ক্রিনে ভাসছে। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, কোথায় আছো তুমি? বাড়িতে আছি। কেন, আপনি কে? এরকম করে হঠাৎ কল করছেন কেন? চিনতে পারলাম না আপনাকে। এখন চেনার সময় নেই, আমার কথা শোনো। ঈশান, আমার তোমাকে এখনই খুব দরকার। তুমি প্লিজ একটু আমার কথাটা শোনো। আপনি কে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হুটহাট ফোন করে কী সব বলছেন? এত কিছু বোঝাবুঝির সময় নেই। এখন আমার তোমাকে খুব প্রয়োজন। তুমি যদি এই মুহূর্তে না আসো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ এখনই একবার আমার সাথে দেখা করো ঈশান। কি আপনি সেটা না বলে দেখা করতে বলছেন কেন? দেখুন, আমার শরীরটা ভালো নেই, আমি এখন যেতে পারবো না। আমি অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছি। আপনার ফোনে আমার ঘুমটা ভেঙেছে, সেটাই অনেক বেশি। আমার দ্বারা সম্ভব না এখন কোথাও যাওয়া। এখনো কিছু আন্দাজ করতে পারছি না আপনি কে। আমাকে হঠাৎ করে বললে আমি আপনার সাথে দেখা করব, তেমন কিছু করতে পারবো না। তাই নিজের কাজ নিজেই করুন। ঈশান, তোমাকে সত্যি খুব দরকার। তুমি দয়া করে এক্ষুনি সিনথিয়াদের বাসায় আসো, নাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। দয়া করে বোঝো, একটু বাঁচাও ওকে। শেষ কথাগুলো পুরুষালী কণ্ঠে শোনার সাথে সাথেই ঈশানের বুকের ভিতরটা ধপ করে উঠল। ঈশান আর এক মুহূর্ত শুয়ে থাকতে পারল না। উঠে বসে বলতে আরম্ভ করলো, সিনথিয়া, কি হয়েছে ওর? ঠিক আছে তো? কি হয়েছে আমাকে বলুন। ওর আজকে বিয়ে, এতক্ষণে বিয়ে হয়ে যাওয়ার কথা। কি হয়েছে ওর? ওর কিছু হবে না, আমাকে বলুন কি হয়েছে। ঈশান, এত কিছু বলার সময় নেই। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আসো, নাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য তোমাকেই আসতে হবে। যদি না আসো তাহলে কিন্তু পরবর্তীতে তোমাকে অনেক বেশি পস্তাতে হবে। নিজেকে কখনো
ক্ষমা করতে পারবে না। লোকটা ঈশানকে আর কোনো কথা বলার সুযোগ দিল না, তার আগেই কলটা কেটে দিল। ঈশান কয়েকবার ফোন নাম্বারটায় কল করলো, কিন্তু তারপরও কোনো রকম সাড়া পাওয়া গেল না। ঈশান বারবার কল করেও যখন পেল না, তখনই ওর মনে হতে লাগলো সত্যি কোনো বিপদে হয়েছে। ঈশান তাড়াহুড়ো করে কোনো রকম একটা শার্ট গায়ে চাপিয়ে এক মুহূর্ত অপেক্ষা করলো না, দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। কে বাসায় আছে কি নেই ঈশান একটাবার দেখলও না। ঈশান বাইরে গিয়ে বাইকটায় উঠে খুব দ্রুত বাইকটা চালালো। আশেপাশে কি হচ্ছে, কোথায় কে আছে, একটাবারও ঈশান সেদিকে তাকালো না। কে কি বলল তাতে ঈশানের কিছুই যায় আসে না। এই মুহূর্তে শুধু এটুকুই ভাবছে, যে করেই হোক ওকে সিনথিয়াদের বাসায় পৌঁছতেই হবে। মেয়েটা ওকে ভালোবাসে না, সেটা ঈশানের মাথাতে জাজ করলো না, শুধু জানে ভালোবাসার মানুষটাকে অন্তত বাঁচাতে হবে। তার কোনো বিপদ হয়েছে, না হলে এরকম করে কেউ ওকে ফোন করে কথা বললো না। ঈশান 25 মিনিটের মধ্যে সিনথিয়াদের বাসার সামনে চলে আসলো, আর এসেই বাইকটা ফেলে দিয়ে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। বাসার মধ্যে শুনশান নীরবতা বিরাজ করছে। ঈশান বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখলো অনেকেই সেখানে আছে। ঈশান সেদিকে লক্ষ্য না করে বলতে লাগলো, কোথায় কে আছো? আমাকে প্লিজ সিনথিয়ার কাছে নিয়ে যাও। ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আমাকে একটাবার ওর কাছে নিয়ে যাও। আমি থাকতে ওর কোনো ক্ষতি হবে না। তোমরা আমাকে বলো না প্লিজ, সিনথিয়া ঠিক আছে তো? ঈশানের কথাতে আশেপাশের কেউই কোনো পাত্তা দিল না। অনেকেই অনেক কথা বলা বলি করতে আরম্ভ করলো। এরই মাঝে ঈশান আশেপাশে তাকিয়ে দেখলো চেনা জানা অনেকেই আছে। ঈশান সবার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সিনথিয়ার আব্বু একটা জায়গায় বসে আছে। ঈশান তাড়াহুড়ো করে গিয়ে ওনার সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আমাকে প্লিজ বলুন, সিনথিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আপনি এরকম মন খারাপ করে বসে আছেন কেন? সবাই আমার সাথে মজা করতেছেন তাই না? ওর বিয়েটা হয়ে গেছে এতক্ষণে, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি, কিন্তু আপনারা আমাকে এমন করে ফোন করলেন কেন? এরই মাঝে কেউ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো আর ছেলেটাকে এরকম পাগলামি করতে দেখে বলতে লাগলো, না ঈশান, তোমাকে এখানে কারোর বিপদ থেকে উদ্ধার করার জন্য ডেকে আনা হয়নি, তোমাকে বিয়েটা করার জন্যই ডেকে এনেছি। কারো কথার শব্দে ঈশান সেদিকে ফিরতেই দেখলো সিনথিয়াকে বউ সাজে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ঈশানের বুকের ভিতরটা ধপ করে উঠল। সিনথিয়া কি বলেছে ঈশান সেটা খেয়ালই করেনি, শুধু এটুকুই ভাবলো মেয়েটা এখন অন্য কারো বউ। ঈশানের ইচ্ছে করছে কাঁদতে, চিৎকার করে কাঁদতে, তারপরও চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইল। এবার সিনথিয়া লেহেঙ্গার দুই পাশে হাত দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে এসে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান চোখ জোড়া নামিয়ে নিতেই মেয়েটা বলতে লাগলো, তুমি ঠিকই শুনেছ, সবার সিদ্ধান্ত এটাই। আমাদের উচিত যাদের ভালোবাসি তাদেরকে নিজের কাছে আটকে রাখা। আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারিনি ঈশান, তোমার প্রতি বিরক্তির কারণটা খুঁজতে গিয়ে শেষে কোনো কারণেই আমি খুঁজে পাইনি। উল্টো বুঝতে পেরেছি এটা আমার ভুল ছিল। আমি বুঝতে পারার পর থেকেই ভেবে নিয়েছিলাম আমি বিয়েটা করব না। আব্বুকে বলে দিয়েছিলাম আমি যদি অন্য কাউকে বিয়ে করে নিই, জীবনের সবচেয়ে বড় কষ্টটা তোমাকেই দেওয়া হবে। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না ঈশান, আমি চাই না তোমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে। কিন্তু আমি তো এখন অন্য কারো। হ্যাঁ, আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা হয়নি, আর আমি বারণ করে দিয়েছি। সবাইকে বলেছি আমি যদি কাউকে বিয়ে করি সেটা তোমাকে। তোমার আব্বুর সাথে যেদিন আমার আব্বু কথা বলেছিল, তোমার আব্বু বিষয়টা আমার আব্বুকে জানিয়েছে। আব্বু তখন আমাকে বিষয়টা বললে আমি ভেবেছিলাম এইসব বিষয় নিয়ে। মনে হয়েছিল আমার বিয়েটা অন্য কোথাও হয়ে গেলে যে ছেলেটা আমাকে ভালোবাসে তার সাথে অন্যায় করা হবে। ভাবতেই আমার কান্না চলে এসেছিল। আব্বু আম্মু সামনে আমি সেদিন কান্না করে দিয়েছিলাম, তারপরও বিয়েতে বারণ করিনি, কিন্তু বিয়েটা করে নিতে পারবো বলে মনে হচ্ছিল না। কালকে রাতে যখন আব্বুর সাথে কথা বললাম তখন আপনি মুখে চলে আসলো আমি এই বিয়েটা করতে চাই না। যদি কাউকে বিয়ে করি সেটা তোমাকে, আমি অন্য কাউকে নয়, তোমাকেই ভালোবাসতে চাই আর তোমাকেই নিজের করে পেতে চাই। ঈশান মেয়েটার মুখের দিকে তাকালো, মুখটা কেমন ভার করে রেখেছে, সুন্দর উজ্জ্বল আর ফর্সা চেহারাটা কেমন কালো হয়ে আছে। ঈশান কি করবে বুঝতে পারলো না। আশেপাশে তাকিয়ে দেখলো আব্বু আম্মু আর বন্ধুরা দাঁড়িয়ে আছে। ঈশানের বন্ধুগুলোতে মিটমিট করে হাসছে। ওরাও এখানে কেন? ইশারা করতেই ওরাও ইশারায় কিছু একটা বোঝালো। সবার আগে ওকে এই সমস্যা থেকে বের হতে হবে।
সবটা ক্লিয়ার হতে হবে। কথাগুলো ভেবেই এবার ঈশান সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল। আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। সিনথিয়া একবার সবার দিকে তাকিয়ে হঠাৎ করে যেটা করলো সেটা ঈশানের কল্পনাতেও ছিল না। মেয়েটার গলার উপর 2 হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে ওর চোখে চোখ রেখে বলল, বিয়েটা হয়ে যেতে দাও, সব মানে বোঝাবো। এখন এটা বলো, তুমি আমাকে বিয়ে করবে কি না? না হলে কিন্তু আমি কান্নাকাটি করে এই সাজটা পুরো নষ্ট করে ফেলবো। দুপুর থেকে সন্ধ্যা অবধি তোমার জন্য শুধু সেজে বসে আছি, আর তুমি যদি এখন আমাকে বিয়েটা না করো তাহলে আমি সবার কাছে গিয়ে জবাব দেবো কি ঈশান? এরই মাঝে আব্বু আম্মু এগিয়ে আসলো। ঈশান ওদের দিকে তাকাতেই আব্বু বলল, ঈশান, তোমাকে আমরা কি বলেছিলাম যে ওদের সাথে কথা বলি, কিন্তু তুমি আমাদের একটা বারের জন্যও বলনি সন্থিয়ার সাথে কথা বলতে, তাই রাগ করেছিলাম। আমরা তোমার ভালো কথা ভেবেই বলেছিলাম, কিন্তু এত সহজে সবটা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আব্বু বিয়েটা করে নাও, তারপর তারপর রাগ অভিমান করে থাকবে। রাতে হয়ে আসছে, আমাদের সবকিছু শেষে বাসায় যেতে হবে। ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না, মাথা চুলকাতে লাগলো। এবার সিনথিয়া ঈশানের শার্টের কলারটা ধরে বলতে লাগলো, কি এত ভাবছো? বিয়ে করবে না? আমাকে অনেকদিন যাবৎ জ্বালিয়ে মেরেছো, আবার নতুন করে ভেতর থেকে ডিস্টার্ব করে তুলেছো, তাহলে আমাকে সেটার মধ্যে থেকে বেরিয়ে আসতে দেবে না? তুমি কি এসব আমি করতে বারণ করছি না ঈশান। আমি চাই তোমার সামনে থাকতে, ভালোবেসে তোমার ভালোবাসাটা অনুভব করতে। তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো কেন? সিনথিয়ার মুখে এমন কথা শুনে ঈশানের চোখের কোণ বেয়ে পানি পড়তে লাগলো। ও বাচ্চাদের মতো কেমন যেন ফুপিয়ে উঠল। সিনথিয়া অবাক হয়ে গেল ছেলেটাকে এমন করে কাঁদতে দেখে। মেয়েটা ঈশানের মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, এ কি, তুমি কান্না করছো কেন ঈশান? এই পিচি মেয়েদের মতো কাঁদছো কেন? কাঁদার কথা আমার, সেখানে তুমি কাঁদছো? আজব তো, আমি এত কষ্ট করে তোমার জন্য বিয়েটা আটকে দিলাম, তোমাকে বিয়ে করার জন্য সবাইকে রাজি করালাম, আর তুমি কিনা এমন করে কাঁদছো। সিনথিয়া কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগে ঈশান ওকে বুকের সাথে এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো, যার জন্য সিনথিয়ার মনে হচ্ছিল ঈশান ওকে বুকের সাথে একেবারে মিশিয়ে নিবে। সিনথিয়াও এবার মুচকি হাসলো। এবার 2 হাতে শক্ত করে ছেলেটার শার্টের কিছু অংশ খামচে ধরল। মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে ঈশানও চুলের ভাঁজে কতগুলো চুমু খেলো। তার সঠিক হিসেব সিনথিয়ারও নেই। এবার সবাই হেসে উঠল। সবার মাঝে এমন কাণ্ড করে নিজে লজ্জায় পড়লেও সেটা প্রকাশ করল না। তারপর মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে রেখে বলল, তুমি জানো, রাতে আমার ঘুম আসছিল না। তোমার কথা ভাবতে ভাবতে রাত শেষ হয়ে যায়। উপায় না পেয়ে ঘুমের ওষুধ খেয়েছি, যেন তোমার বিয়ের কথাটা আমার মনেই না থাকে। কি, তুমি স্লিপিং পিল খেয়েছো? দেখি, তাকাও আমার দিকে। তার মানে তুমি হুঁশে নেই, তাই তো? হুঁশে ফিরেই বলবে তুমি বিয়ে করতে চাও না। দেখি, তাকাও আমার দিকে। সিনথিয়া ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওগুলো আমার অভ্যাস আছে। মাঝখানে ছোট আব্বু আম্মু রাগারাগিতে বাদ দিয়েছিলাম, তাই বলে সবটা ভুলে গেছি তা কিন্তু নয়। আমি সব জেনেই বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি পাগলি। তোমাকে হারিয়ে আমি সত্যিই ভালো থাকতে পারতাম না। তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো থাকতে পারতাম না, তাই তো তোমাকে বিয়েটা করে নিতে চেয়েছি। তাহলে একবারও ভালোবাসি বলনি তো, এখন অন্তত একটাবার বলো। এত কিছুর পরও তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কিনা? যাও, বলবো না, আমার বলতে ইচ্ছে করছে না। এত কিছু করেও যদি বোঝাতে না পারি তাহলে কি করে বোঝাবো ঈশান? ঠিক আছে, তুমি না বলা পর্যন্ত আমি বিয়েটাও করব না, এভাবেই জড়িয়ে ধরে রাখবো। লজ্জা শরমের মাথা খেয়ে কি এখানেই দাঁড়িয়ে থাকবি? আগে বিয়েটা তো কর, তারপর রাগ অভিমান দেখাবি। এবার মেহেদির কথাতেও সিনথিয়াকে তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। এবার আব্বু এসে একই কথা বলতেই দুজনকে ছেড়ে দিল। দুজনে গিয়ে পাশাপাশি বসতেই কাজে বিয়ে পড়াতে আরম্ভ করলো। ওদের গল্পটা এমন করে পূর্ণতা পাক। আমাদের দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।